প্রিয় দর্শক, আপনারা আছেন গ্রিন টেলিভিশনের সাথে, আর আমি আজকের এই আয়োজনে রানা ইসলাম কথা বলছি বিলকিস ইসলামের সাথে, যিনি একজন বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং একজন সক্রিয় নেত্রী। আমরা আজকে কথা বলতে চাই বিএনপির রাজনীতি এবং বিশেষ করে নির্বাচনমুখী যে বিএনপির রাজনীতি করছে এবং নির্বাচনের জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। বিলকিস আপা কেমন? ভালো, খুব ভালো আছেন নিশ্চয়ই? আছি। কারণ আজকে আমি যখন আপনার সাথে ইন্টারভিউ করছি, আপনার ঠিক তার আগেই আপনি আপনার এলাকা ঘুরে আসলেন, নেতাকর্মীদের সাথে সময় কাটিয়ে আসলেন। প্রান্তিক পর্যায়ে আসলে আপনাদের নেতা নেত্রীদের মধ্যে, সমর্থকদের মধ্যে, কর্মীদের মধ্যে কি দেখে আসলেন? সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারপরেই আসি আমি আমার এলাকা নিয়ে, যে আমার এলাকায় নীলফামারীতে 4টি আসন, 4টি আসনের মধ্যে এই আসনটি সবসময়ই বিএনপির আসন এবং ধানের শীষের জোয়ার এখানে সবসময় থাকে। বিগত দিনে এই আসনটি আমাদেরই ছিল এবং এবারও আশা করি এই আসনটি আমরা পুনরুদ্ধার না, আমাদেরই তো ছিল, আমাদেরই থাকবে। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। এই যে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা, দায়িত্বের বাইরে থাকা এবং নতুন করে ক্ষমতায় যাবার চেষ্টা এবং ক্ষমতায় যাবার স্বপ্ন বা দায়িত্বে যাবার চেষ্টা, সেই জায়গা থেকে নেতাকর্মীদের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে শৃঙ্খলার কি কোথাও কোনো ঘাটতি দেখছেন? এইখানে আমি একটু বলতে চাই যে ক্ষমতায় যাওয়ার নেশা, এইটার সঙ্গে আমি একমত না। আমরা বিগত 17টি বছর ক্ষমতার বাইরে ছিলাম, এটা আমরা কখনোই বলি না। আমরা মনে করি দেশে গণতন্ত্র ছিল না, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, ভোটাধিকারকে ফেরত আনতে চাই, মানুষের যে মৌলিক অধিকার, ভোট থেকে যারা বঞ্চিত তাদেরকে সেই ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে চাই। কারণ ক্ষমতায় কে যাবে কে যাবে না সেটা তো কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। তবে বিগত সরকারে, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে 17টি বছর এবং পরপর 4টি বিনা ভোটে ভোটাধিকার থেকে বঞ্চিত করে যে একনায়কতন্ত্র তৈরি করেছিল, সেখান থেকে জনগণ নিষ্কৃতি চায় এবং সেই নিষ্কৃতি অন্যান্য দল অন্যভাবে হয়তো নিতে পারে, বাট বিএনপি সবসময় জনগণের দল, জনগণই তাদের শক্তি, তাদের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা 17টি বছর কিন্তু লাঞ্ছিত বলেন, গুম বলেন, এবং সর্বশেষ 28শে অক্টোবরের যে ঘটনা, 24-এর 7ই জানুয়ারি নির্বাচনের আগে সেই স্টেজে আমিও ছিলাম এবং আমাদের দলের মতো শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের উপরে যে টর্চার বিভিন্ন ওয়েতে, আপনারা জানেন তখন অনেক আসছে যে রাত্রেবেলা খেতে মাঠে আমাদের ছেলেপেলেরা ঘুমাচ্ছে, শীতের রাতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি নিজেও প্রমাণ, আমি পার্শ্ববর্তী দেশে আমার চিকিৎসার কারণে গিয়েছিলাম, সেখানে অনেক ছেলেপেলেকে দেখেছি যারা সেখানে কাজ করছে এবং এই দেখা গেলো যে 2 মাস 3 মাস পরে বর্ডার এলাকায় এসে তখন তাদের ফ্যামিলি থেকে আবার কিছু টাকা দেয়, সেটা নিয়ে তারা চলে যায়। বহু বহু ছেলেপেলে আমাদের ঢাকা শহরে পরিচয়বিহীনভাবে, পরিচয় লুকিয়ে রিক্সা, ভ্যান, বিভিন্ন ছোটোখাটো কাজ করেছে শুধু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। এবং আপনারা এটাও জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হ্যাঁ, তিনি আজকে সেই 2008 সালের 3রা সেপ্টেম্বর তাকে জেলখানা থেকে হসপিটালে পিজিতে আনা হলো এবং তারপরে তাকে একটি শর্তের মাধ্যমে তাকে পাঠিয়ে দেওয়া হলো। যার রক্তে আছে রাজনীতি, যার রক্তে আছে দেশপ্রেম, যার রক্তে আছে মুক্তিযোদ্ধার রক্ত, সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, দেশের জন্যই ভাবে। এবং আজকে তারই ফলশ্রুতিতে আজকে আমরা 26শে ফেব্রুয়ারির
তে একটি নির্বাচন আশা করছি, যদিও অনেক কথা আছে এর মধ্যে। অনেকেই বলে নির্বাচনটা আসলে ঠিক কিভাবে আপনারা আশা করছেন? আশঙ্কার কথাও কিন্তু জনমত। আশঙ্কার কথা, যারা মনে করে এই নির্বাচনটাকে নিয়ে যারা তাদের ফায়দা নিতে চাচ্ছে, তার মধ্যে আমি একটি কথা বলতেই চাই। হয়তো এই প্রশ্নটা আপনি করবেন, আমি আগেই বলে দিই, আমাদের সঙ্গে মিত্র ছিল, মিত্র মানে আমাদের সঙ্গে জোটগতভাবে আন্দোলন করেছে, জোটে শরিক ছিল বর্তমানে জামাত। হ্যাঁ, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য, এবং তারা ভাবছে যে তারা মানে বিএনপিকে মানে তারা রাষ্ট্র ক্ষমতায় যেন না আসে, তারাই যেন আসে, তারা এত বড় শক্তি নিজেকে মানে শক্তিধর তারা নিজেদেরকে মনে করছে, যার জন্য বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলি কখনোই ছিল না জুলাই অভ্যুত্থানে, আজকে ছাত্র জনতা বৈষম্য ছাত্র ছিল, তার সঙ্গে বিএনপির কিন্তু সবচেয়ে বড় একটি ভূমিকা ছিল। তার কারণ হলো 1400 যে মানে আমাদের বিভিন্ন সেক্টরে ছাত্ররা মারা গেছে, তার মধ্যে শুধু বিএনপিরই ছিল, নামধারী ছিল 450-500 মতো যারা নিহত হয়েছে, এবং আহত তো সে 20-25 হাজারের উপরে। তো সেখানে আমি নিজেই একটি প্রমাণ যে আমাদের দল থেকে বলা হয়েছিল, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে কখনোই নিজস্ব পরিচয়ে যেন কোনো ধরনের আমরা পরিচয় দিয়ে যেন আমরা ফিল্ডে না নামি। আমি নিজেও কিন্তু নেমেছিলাম 3 তারিখে শহীদ মিনারে, 4 তারিখে প্রেস ক্লাবে। কি মনে হয় না যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে জুলাই বিপ্লব বলি আর 24-এর অভ্যুত্থান বলি, সেইটা আসলে সেই যে স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যে কি আমরা ঘুরপাক খাচ্ছি নাকি স্বপ্ন থেকে একটু বের হয়ে গেছে? আচ্ছা, জুলাইয়ের স্বপ্ন আমি এখানে একটু ক্ল্যারিফাই করতে চাই। সবচেয়ে প্রথম জুলাইয়ের স্বপ্ন কি ছিল? কোটা, তাই তো? তারপরে সেটা চলে গেল এক দফায়। এই এক দফাটা কার? 17টি বছর আমরাই একটি দফা চেয়েছি, হাসিনার পতন। তার মানে কি, কোটা থেকে চলে আসলো বিএনপিরই এক দফা। আমরা তো যাতে একটি সুষ্ঠু নির্বাচন দেয়, সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন হয়। আজকে আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন চায়, অথচ তারা যখন নির্বাচন করছে তখন তাদের সেটি মনে ছিল না। তো তখন সে কোটা থেকে পর্যায়ক্রমে হোক, পরিপ্রেক্ষিত চেঞ্জ হোক, বাট শেষ পর্যন্ত তো হাসিনার পতন এক দফাতেই আমরা সবাই আসলাম। ছাত্র জনতা, কামার কুমার, রাজনৈতিক দল সবাই সম্পৃক্ত হলাম কি এক দফাতে। এই এক দফার জন্যই তো আমরা এক দফা কেন আমরা আসলাম, যে এই হাসিনা যেহেতু ভোটাধিকার ফেরত দিচ্ছে না, সুতরাং তাকে বিশেষ করে যেতে হবে। ছাত্র জনতার উপর যে ধরনের নির্যাতন ওই রকম সময় আমরা দেখেছি, যে ধরনের সহিংসতা দেখেছি, সেই কারণে কিন্তু সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট এসে যাচ্ছে। এবং একটি কথা আমি বলি, যে ছেলেটি টোকাই, হ্যাঁ, সে পানি দিচ্ছে কিংবা উৎসুক হয়ে ঢিল ছুটছে, ও কি কোটা বোঝে? না, একেবারেই বোঝে না। স্লোগানে মুখরিত, ও স্লোগানের ইমোশনটা বোঝে। হাসিনা সরাতে হবে, ওই মুহূর্তে সে হাসিনা সরাতে হবে, হাসিনার পদত্যাগ চাই, তাই না? একজন ভ্যানওয়ালা, সে কি তার কোটার কিছু প্রয়োজন আছে? তার মানেটা কি? তখন আমরা সবাই, ছাত্র জনতা, বৈষম্য বলো, সব সেক্টর, রাজনীতিবিদ, সবাই আমরা হাসিনার পতনটাকে আমাদের তখন এক মোক্ষম বিষয় হয়েছিল। কারণ কি, যে প্রত্যেকেই আমরা নির্যাতিত হয়েছিলাম, এবং যেভাবে আবু সাইদ থেকে শুরু করে ছাত্রদেরকে প্রথম দিকে, পরে তো অনেকেই ছাত্র নয়, তারাও তো মারা গেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, কিন্তু হাসিনা যেভাবে মানে নির্দেশ দিয়ে, যার প্রমাণ আজকে অডিও রেকর্ড আজকে মানে বিচারালয়ে যেটা কি প্রমাণ সাপেক্ষে হাজির করা হচ্ছে, তার ডাইরেক্ট প্রত্যক্ষ নির্দেশে। আপনার কি মনে হয় যে জুলাই বিপ্লবের আরো একটা মানে আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন মানুষ চেয়েছিল, সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কাঙ্ক্ষিত ফলের দিকে আমরা এগোচ্ছি? আপনার কি মনে হয়? আমরা কিন্তু অবশ্যই এগোচ্ছি। তার কারণ হলো, আজকে আপনি জানেন দীর্ঘ 9 মাস কিন্তু এই যে সংস্কার কমিটি, হ্যাঁ, 11টি সংস্কার কমিটি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকার আপনার 11টি সংস্কার কমিটি করেছে, এবং এই সংস্কার কমিটিতে যেসব আলোচনা হয়েছে, আমরা কিন্তু 23 সালেই আমাদের যে 31 দফা,
সে 31 দফার মধ্যে এমন একটি দফা নাই যেটা এই সংস্কারের ভিতরে নাই। আমরা মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যেটা সংস্কারে এসেছে, এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সব কিন্তু আমাদের যে 31 দফা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন একটা সংস্কারও নাই যেটা আমাদের এই 31 দফার মধ্যে নাই। মানে আমাদের দফাগুলি কিন্তু যেটা আমরা 23 সালে দিয়েছি সেটাই কিন্তু সংস্কারে এসেছে। এখন কথা হলো যে আমরা সংস্কারগুলি চাই কি না, তাই না? এখন আপনি বলেন যে যখন আমরা সংস্কার নিয়ে, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে নতুন ভাবে দেশকে, নতুন দেশ, নতুন একটি মানে জেনারেশন, আমরা যেটা জেনজি বলে, সেটার দিকে ধাবিত হচ্ছি, সেখানে এই যে পিআর একটা কথা আসলো, এটার উদ্দেশ্যটা কি এবং পিআর কয়জন বোঝে? নির্বাচনটাকে দীর্ঘায়িত করা। নির্বাচন দীর্ঘায়িত করলে আসলে মানে এই মুহূর্তে যারা আপনাদের বিরোধিতা করছে, প্রত্যেক পদে পদে দেখছি যে বিএনপির সাথে একটি দলের মতপার্থক্য তৈরি হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় আসলে কেন এই বিলম্ব করার প্রচেষ্টা? না, প্রচেষ্টা মানে কি, তারা তো যেটা তাদের মেইন টার্গেট কোনটা, সেটা হলো পিআর। পিআর আমার তো মনে হয় মানে আমাদের আপামর জনগণ তো বুঝেই না, বহু শিক্ষিত মানুষও পিআর বোঝে না। তার কারণটা কি? পিআর অর্থটা কি? যে আমি আমার এলাকায় পাশ করলাম ধানের শীষ নিয়ে বিএনপি, ঠিক আছে, আমি ধরেন 5,000 ভোটের ডিফারেন্সে আমি পাশ করছি, আর জামাত কিংবা অন্য দল 5,000 ভোটের কম পেয়ে সে ফেল করছে। আরেকটা জায়গায়, আরেকটা আসনে 10,000 ভোটে ডিফারেন্সে জামাত পাশ করলো, বিএনপি 10,000 ভোটের, বিএনপি কিংবা যে কোনো দল। হ্যাঁ, এখন তাহলে যদি এই যে ভোটের আনুপাতিক হয়, তাহলে আমি পাশ করেও আমি ফেল, জামাত কিংবা অন্য দল যে আমার আনুপাতিকে আমি এত পাই, এই হিসেবে আমার সে পারলো 15টা, পাশ করলো তার মানে আসনের যারা প্রার্থী 15টা, কিন্তু কোনো জায়গায় হয়তো অনেক ডিফারেন্স পাশ করছে, ওই আনুপাতিক হারে সে চাচ্ছে এখন 20টা কি 25টা। তাহলে আমার এলাকার মানুষ আমাকে পাশ করালো, বাট আমি নেই। কিন্তু প্রচলিত ভাবে যে নির্বাচনগুলো হচ্ছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে, সেই নির্বাচনগুলো কি আসলে ভোটের আনুপাতিক ছিল না? না, সেইগুলো যদি হয় তাহলে কি আশঙ্কা যে বিএনপি আসলে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে একেবারে অন্যদের কোনো জায়গায় থাকবে না? বিষয়টা কি এরকম ভাবছেন? না, অবশ্যই না, অবশ্যই না। আমি মনে করি যে বিএনপি যেহেতু সবচেয়ে মানে এখন বড় দল, জনপ্রিয় দল, সবচেয়ে বেশি নির্যাতিত দল, মানুষের সিম্প্যাথি থাকবে। আর যদি আরেকটি কথা, এখন আমরা প্রার্থী নির্বাচনে যদি আমরা অবশ্যই এটা একটা অনেক বড় ফ্যাক্টর, প্রার্থী নির্বাচনটা যদি আমরা সঠিকভাবে সঠিক প্রার্থী করতে পারি, আমার বিশ্বাস যে ধানের শীষের ভিক্টরি হবে। এর মধ্যে বিএনপি তার প্রার্থীদের মনোনয়ন অনেকটাই দিয়ে ফেলেছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে যারা এই যে আপনি বললেন না যে আমরা নতুন কিছু দেখবো কিনা, এটাও কিন্তু এবারে যে প্রার্থী নির্বাচন এখনো কিন্তু ফাইনালাইজ হয় নাই। হ্যাঁ, বাট সিস্টেম যেটা মানে এখন যেভাবে প্রার্থীদের নাম, সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, এটাও কিন্তু একটা নতুন সিস্টেম। কারণ আমরা যখন বিগত দিনে আমরা দেখেছি সব দলই আমরা ফর্ম বিক্রি করে, সেটা নিয়ে কিন্তু দেখা যায় যে অনেক কথা হয়, অনেক কথা হয়, এবং একটা আসনের জন্য প্রসঙ্গ চলে আসে। হ্যাঁ, বাণিজ্য সেটা হলো আলাদা। বাণিজ্য প্রসঙ্গটা হলো যে পেলো সে বাণিজ্য করেছে, তার কাছ থেকে বাণিজ্য করা হয়েছে, এটা আলাদা। বাট যখন আমরা ফর্ম কিনতে যাই, একটা আসনের জন্য দেখা গেল 5 জন 7 জন 10 জন আমরা ফর্ম কিনলাম, ঠিক আছে, এবং আমার সঙ্গে আমার মানে ভাড়া করে হলেও শোডাউন দেখানোর জন্য সেই পিছনে 3, 4, 500, 700, 1000 লোক নিয়ে এসে একদম 3 দিন 4 দিন একদম পার্টি বিষয়ের আশেপাশে হোটেলে রেখে টেখে একদম একটা মানে একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, আবার তাদেরকে তো ফেসও করতে হয়,
এই সময়টা তোর প্রয়োজন আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও বিদেশ থেকেই সবকিছুই করছে, তারপরেও সামনাসামনি ভোট ফেস করে প্রার্থীদের সঙ্গে কথা বলা, সেটা তো তার পক্ষে এখনো সম্ভব হচ্ছে না। তো এটা কিন্তু একটা নতুন প্রসেস এলো, 1 নাম্বার। 2 নাম্বার হলো 1-1.5 মাস আগে যখন সম্ভাব্য প্রার্থীর ঘোষণাটা আসলো, এখন কিন্তু মাঠ পর্যায়ে দল দেখছে যে যাদেরকে সম্ভাব্য প্রার্থী করলাম তাদের এগেনস্টে কারা কারা, এবং তাদেরও জরিপ হচ্ছে। এবং আসলে যে মনোনয়ন পেয়েছে সেটাও থাকবে কি থাকবে না সেটা একদম সেটা থাকবে কি থাকবে না সেটা একটা বিষয়, যে সে কতখানি মাঠ গোছাতে পারলো এবং তার এগেনস্টে যারা, তাদেরও কতটুকু আসলেই তারা মানে বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এই জিনিসগুলি কিন্তু শেষের দিকে হলে, একদম আমরা যখন ঠিক তফসিল ঘোষণার পরপরই নাম ডিক্লারেশন হলো, তারপরে গিয়ে জমা দিলাম, তারপরে একটা স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় পড়লো, এখন কিন্তু এই জিনিসটার একটা সমঝোতা করা যে সময়, এটাও কিন্তু একটা নতুন পদ্ধতি আমি মনে করি। এই পদ্ধতির মধ্যে মানে কতটা গণতান্ত্রিক চর্চা রয়েছে বলে মনে হয়? না, এখন তো আমরা যেটি পরে করতাম সেটা আমরা আগে করলাম। আর পরে হলেও কি হতো, আমাদের যেমন এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা যখন ঘোষণা হলো, তার আগে কিন্তু আমাদেরকে, আমরা যারা প্রার্থী এবং সে প্রার্থীটা আমরা কিভাবে, মানে দল কিভাবে বুঝবে, আমরা মিটিং মিছিল করছি, আমরা পোস্টার ব্যানার দিচ্ছি, আমি যে প্রার্থী, আমি তো আমার এলাকায় এটা তো জানান দেওয়া হয়ে গেছে, এবং সেই হিসাবে দল কিন্তু আমাকে ডেকেছে। আমাকে কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটি সামনেই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনেই, আমরা এটা হলো উনি জুমে ছিল, সামনাসামনি ছিল না, আর অন্য সময় হয়তো আমরা সামনাসামনি ভোট ফেস করি, কিন্তু ওরকমই আমাদেরকে ডেকেছে। এবং হয়তো আমার কথাটা ওনার শোনার সুযোগ হয় নাই, সময় হয় নাই, কিন্তু ওনার নির্দেশটা তো আমি পেয়েছি। সেটা ঠিক আছে। ধরেন তৃণমূল থেকে আপনারা যারা দলের সাথে সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূল থেকে যে নেতৃত্ব উঠে আসে, সেইখানে সেন্টারে এসে আবার নতুন করে মূল্যায়ন হয়, এই প্রক্রিয়াগুলো কি এখন এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো, তৃণমূলে তো যেমন আমি আমার এলাকা নিয়ে বলি, আমার এলাকায় আমরা মোটামুটি ধানের শীষে প্রার্থী ছিলাম প্রায় 7-8 জন। তো তার মধ্যে থেকে সবাই কিন্তু আমরা এলাকার সঙ্গে সম্পৃক্ত। কেউ ছাত্রদল করে এলাকায় রাজনীতি করে, কেউ দীর্ঘদিন হয়তো আমার যে প্রার্থীকে সম্ভাব্য করা হয়েছে সে সভাপতি পদটা সে দীর্ঘদিন থেকে আছে। তারপরে আমি যেমন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাছাড়া আমি কেন্দ্রে রাজনীতি, আমি এক্স এমপি, পার্লামেন্টে আমি ছিলাম, রাজনীতির সঙ্গে আমি সম্পৃক্ত আজকে প্রায় 36 বছর, মানে এই দলের সঙ্গে আছি। তারপরে আরও যারা আছে সবাই আমরা তৃণমূলেরই। এখন যদি আপনি বলেন যে তৃণমূল থেকে আসেনি, অবশ্যই যারা এলাকার সঙ্গে সম্পৃক্ত, হ্যাঁ, কিছু আপনার মানে হয় না যে তা না। যেমন ধরেন আজকে অনেকে প্রবাস থেকে এসে পেয়েছে, বেশ 2-3-4-5 জন পেয়েছে, কিন্তু প্রবাসেও তাদের অনেক বড় ভূমিকা ছিল। হ্যাঁ, ছিল মানে কি, প্রবাসে তারা হয়তো কোনো কারণে দেশে আসতে পারে নাই, হ্যাঁ, কিন্তু প্রবাস থেকে তারা এলাকার সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রবাসেও তাদের এই বিগত 17 বছরে অনেক অবদান আছে। হ্যাঁ, কিন্তু একেবারেই মানে দলের মধ্যে নাই। আমাদের যে 237 জনের নাম সম্ভাব্য প্রার্থী, এখনও আমরা বলছি যে সম্ভাব্য প্রার্থী দেওয়ার পরে আবার কিন্তু মাঠ পর্যায়ে জরিপ হচ্ছে যে এটার পরে পাবলিক রিপার্কেশন কি। আগামী নির্বাচনে শুধু দলের রিপার্কেশন না, পাবলিক রিপার্কেশনও, যে কারণ আজকে ধরেন আমার প্রার্থী, তার তো একটা পাবলিকের কাছ থেকে একটা আসতেছে যে বিএনপি ঠিক করলো না ভালো করলো না, এটাকে সঠিক হলো, এই রিপার্কেশনটা কিন্তু আসতেছে।